অসমোটিক প্রেসার, অসমোসিস বা অভিস্রবণ। এবার অসমোসিস বা অভিস্রবণ কাকে বলে? এই অসমোসিস বা অভিস্রবণ হচ্ছে কি, যে ধরো কোনো একটা সলিউশন, এই সলিউশন দুটো আছে, একই সলভেন্ট আর সলিউট দিয়ে তৈরি, সলিউশনের কনসেন্ট্রেশনটা জাস্ট আলাদা। যে এটা ধরে নিচ্ছি হায়ার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে এই অবস্থায় এই দুটোর মাঝে যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন অর্থাৎ অর্ধভেদ্য পর্দা দেওয়া হয়, এটা একটা হতে পারে, বা এখানটায় নেওয়া হলো কি সলিউশন নেওয়া হয়েছে কোনো, আর এই জায়গাটায় শুধুমাত্র এই সলিউশনের সলভেন্টটাকে নেওয়া হয়েছে, এরও মাঝখানে এরকম ভাবে সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা দেওয়া আছে। যদি দেওয়া থাকে দেখা যাবে যে যার কনসেন্ট্রেশন কম, অর্থাৎ এখানে উপরেরটার ক্ষেত্রে এটা লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন, এটা হায়ার কনসেন্ট্রেশন সলিউশন, লোয়ার কনসেন্ট্রেশন সলিউশন থেকে সলভেন্ট মলিকুলগুলো ওই সেমি পারমিয়েবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা ভেদ করে বেশি গাঢ়ত্বের দিকে আসবে। এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে কি অসমোসিস। আর সিমিলারলি এক্ষেত্রে যেহেতু এটা সলিউশন আর এক্ষেত্রে শুধু সলভেন্ট আছে, তাহলে সলভেন্টের মলিকুলগুলো কি করবে, সেমি পারমিয়েবল মেমব্রেন ভেদ করে সলিউশনের দিকে আসবে। এও একটা অসমোসিস। অর্থাৎ অসমোসিস সোজা কথা দুটো ডিফারেন্ট গাঢ়ত্বের হবে, হলে লোয়ার গাঢ়ত্ব থেকে লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে সলভেন্ট মলিকুলগুলো যাবে। এক্ষেত্রে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন থাকবে মাঝখানে। এই ঘটনাটা হচ্ছে অসমোসিস। এবার অসমোটিক প্রেসার কি? অসমোটিক প্রেসার হচ্ছে এই যে অসমোসিসটা, এটা যে ঘটছে এই অসমোসিসটাকে রোধ করার জন্য, অর্থাৎ এই যে সলভেন্ট মলিকুল লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাচ্ছে, এই যাওয়াটাকে বন্ধ করার জন্য যে মিনিমাম প্রেসার উল্টো দিক থেকে প্রয়োগ করলে ওই অসমোসিস প্রসেস বন্ধ হয়ে যাবে, সেই প্রেসারটাকে কি বলবো আমরা? অসমোটিক প্রেসার। এটাকে মোটামুটি আমরা সবসময় পাই দিয়ে লিখি, পাই দিয়ে এটাকে ডিনোট করা হয়। এবার আমরা কি করব? আচ্ছা, এবার এখানে একটা জিনিস জেনে রাখো, যেমন কারেন্টের ক্ষেত্রে হায়ার আর দুটো যদি তার বিভব পার্থক্য থাকে, বিভব যদি পার্থক্য থাকে তাহলে কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। ঠিক সেই রকম ভাবে এখানেও সবসময় কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এর গমন ঘটবে। আর সবসময় আরেকটা জিনিস, যে কোনো পিওর সলভেন্টের কি হবে, তার বিভবের মানটা, রাসায়নিক যে বিভব, সেই বিভবের মানটা কি হবে, বেশি হবে। সেই বিভব বেশি হয় বলে ও বেশি থেকে কমের দিকে যাওয়ার চেষ্টা করে, এই জন্য কি হয়, এই অসমোসিসটা ঘটে থাকে। এরপরে আমরা অসমোসিস সংক্রান্ত এখানে একটা সূত্র পড়ব, সেটা হচ্ছে ভ্যান হপ রুল। এই ভ্যান হপ রুলে তিনটে ল আছে। ল নাম্বার 1, এবার এখানে প্রথম সূত্রতে বলা হয়েছে যে, আচ্ছা তার আগে একটা জিনিস দিয়ে নেবো, অসমোটিক প্রেসারটাকে আমরা কি বললাম, অসমোটিক প্রেসারটাকে পাই দিয়ে, টেম্পারেচারকে এটা কেলভিন স্কেলে টি দিয়ে লেখা হলো, কনসেন্ট্রেশনকে সি দিয়ে, ভলিউমকে ভি দিয়ে লিখলাম, আর নাম্বার অফ মোলকে এন দিয়ে ডিনোট করা হচ্ছে। ল 1 এ বলা হয়েছে কনস্ট্যান্ট টেম্পারেচার যদি ফিক্সড থাকে তাহলে এই যে অসমোটিক প্রেসার অর্থাৎ পাই, এই পাই কি হবে, প্রপোর্শনাল সি কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক হবে। এটা ল 1। ল 2 তে বলা হয়েছে, দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে, দ্বিতীয়তে যে যদি কনস্ট্যান্ট কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে সি, মানে কনসেন্ট্রেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, পাই প্রপোর্শনাল ক্যাপিটাল টি, এটা 2 নম্বর। আর তৃতীয় সূত্রতে বলা হয়েছে যে ধরো দুটো ভিন্ন সলিউশন বলতে সলভেন্ট সেম, কিন্তু সলিউট নাম্বার অফ সলিউট পার্টিকেল উভয় ক্ষেত্রে সমান নেওয়া হয়েছে, নিয়ে যদি তাদের অসমোটিক প্রেসার দেখা যায় তাহলে দেখা যাবে যে দুটোরই অসমোটিক প্রেসার কি হবে, সমান হবে। অর্থাৎ সলভেন্ট সেম নেওয়া হলো, সলভেন্ট উভয় ক্ষেত্রে সেম, কিন্তু নাম্বার অফ সলিউট পার্টিকেল এখানেও যা এখানেও যা, সেক্ষেত্রে কি হবে, দুজনের পায়ের মান সমান হবে, অর্থাৎ পাই 1 পাই 2 এক্ষেত্রে সমান হয়ে যাবে। এই হচ্ছে তিনটে ভ্যান হপের সূত্র। এবার তাহলে এই তিনটে ভ্যান হপের সূত্রে যদি সমন্বয় করা হয় তাহলে সেটা কি পাবো, দেখো ভ্যান হপের সমীকরণ নির্ণয়, ভ্যান হপ ইকুয়েশন,
VAN ভ্যান হপ ইকুয়েশন। ভ্যান হপ ইকুয়েশনটা দেখো, যেটা হচ্ছে ওই পাইয়ের সমীকরণ আমরা বের করব। তাহলে ফার্স্ট লতে বলা হয়েছিল পাই প্রপোর্শনাল কি, যদি টি হয় তাহলে ব্র্যাকেট, যদি সি হয় তাহলে টি কনস্ট্যান্ট, এটা এক, এটা 1। 2 নম্বরে বলা হয়েছিল পাই প্রপোর্শনাল কি, টি যখন কি ধরা হয়েছে সি কনস্ট্যান্ট। আর ল 3 তে বলা হয়েছে দুজনের অভিস্রবণ চাপ সমান হবে যখন ওদের নাম্বার অফ সলিড পার্টিকেল দুটো ভিন্ন সলিউশনের ক্ষেত্রে সেম হবে, সেম ভলিউম আমরা সলভেন্ট ইউজ করব এই ক্ষেত্রে। এবার সেক্ষেত্রে তাহলে ইকুয়েশন 1 আর 2 কে যদি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এদের যদি কম্বাইন করা হয়, তাহলে কম্বাইন করলে কি হবে, পাই প্রপোর্শনাল সি ইনটু টি, অর একটা কনস্ট্যান্ট আনা হলো পাই সমান কে সিটি, অর পাই সমান কে এর জায়গায় এটা কি লেখা যেতে পারে আর, আর কে বলা হচ্ছে সার্বজনীন গ্যাস। কারণ পরীক্ষা করে দেখা যায় যে এই কে এর মানটা গড় যে মান পাওয়া 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইনভার্স ডিগ্রি ইনভার্স, অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবক মানের সমান। এই জন্য সমীকরণটাকে লেখা হয় কি পাই সমান সিআরটি আর পাই সমান আরসিটি। এই হলো ভ্যান হপের ইকুয়েশন, পাইয়ের মান নির্ণয়, পাই সমান সিআরটি। এবার এই সমীকরণ ভ্যান হপ ইকুয়েশন থেকে দ্রাবের আণবিক ভর বের করব। এবার সেই ভরটা কিভাবে বের করব দেখো, আমরা ভ্যান হপ সমীকরণে জানি কি পাই সমান সিআরটি। এবার ধরে নিচ্ছি এক্ষেত্রে যে যে সলিউটটা আছে অর্থাৎ দ্রাবটা আছে, দ্রাবের ওয়েটটা ওজনটা হচ্ছে ডব্লিউ, দ্রাবের ওজন, আর এম হচ্ছে দ্রাবের আণবিক ভর। ওর সঙ্গে ধরলাম সলিউশনের ভলিউম হচ্ছে তোমার ভি। তাহলে দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের নাম্বার অফ মোল মানে মোল সংখ্যা যেটা ইকুয়াল টু কি হবে W/m, এটা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। আবার আমরা জানি পাই সমান এই যে সিআরটি সমীকরণে और পাই সমান সি জায়গায় কি লেখা যেতে পারে নাম্বার অফ মোল বাই ভলিউম n/v। আরটি গাঢ়ত্ব মানে কি নাম্বার অফ মোল বাই ভলিউম, और পাই সমান n এর জায়গায় লেখা যায় কি ওই W/m বাই ভি আরটি, और এটাকে লেখা যায় কি পাই সমান তাহলে W/m আর দেখো ভি তো নিচে আছে ভি আরটি, और m সমান কি হবে W/RT বাই পাই ভি। তাহলে এটাই হচ্ছে কি সলিউটের বা দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যাবে এই সূত্র, এই সমীকরণ ধরে। ভ্যান হপ সমীকরণ পাই থেকে আমরা এটা বের করতে পারবো এইভাবে। এবার দেখো এই ভ্যান হপ যে সমীকরণটা হয়েছিল পাই সমান সিআরটি, এই সমীকরণটাকে আমরা আদর্শ গ্যাসের সঙ্গে তুলনা করছি। তাহলে এটাকে লেখা যায় একটু আগে হলো পাই সমান সি জায়গায় লেখা যায় কি n/v আরটি, और পাই ভি সমান n আরটি। এবার আদর্শ গ্যাসের সমীকরণ কি পিভি সমান n আরটি, অর্থাৎ ভি এখানে আদর্শ গ্যাসের যেটা পি সেটাই হচ্ছে কি পাইয়ের সঙ্গে সমান। তাহলে এই কন্ডিশনটা কখন ফুলফিল হবে, যখন কি হবে কোনো অনুদ্বায়ী কোনো কঠিন দ্রাব যখন আমরা ধরে নেব সলিউশনের ক্ষেত্রে, তখন এই পাই সমান সিআরটি যে সমীকরণটা বা পাই ভি সমান এনআরটি যে সমীকরণটা এলো, ধরে নেওয়া হচ্ছে ওই আয়তনটা যে এখানে আয়তন ধরা হলো ওই আয়তনের কোনো পাত্রে যদি n মোল কোনো সলিউটকে ওকে গ্যাসীয় অবস্থায় রাখা হয়, সেক্ষেত্রে যে চাপ প্রয়োগ করবে সেটাই কি হবে ওই পাইয়ের মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ পাই আর পি ও দুটোই সেম হয়ে যাবে, কোনো আলাদা থাকছে না, পাই আর হচ্ছে পি দুটোই সেম হবে। অর্থাৎ তাহলে জিনিসটা কি হলো, যদি যে ভলিউমটা আমরা ধরেছি ওই ভলিউমের কোনো পাত্রে যদি ওই যে সলিউট যেটা দ্রাবটাকে যদি রাখা হয় গ্যাসীয় অবস্থায়, তাহলে ওই গ্যাসীয় অবস্থায় যে চাপ প্রয়োগ করবে সেটাই কি হবে পাইয়ের মানের সঙ্গে সমান
পি বা পাই সেম হয়ে যাবে, সমান হয়ে যাবে তখন। এরপর আরেকটা জিনিস, যে অভিশ্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, কিভাবে প্রমাণ করব? এটা করব কিভাবে, যে সেম নাম্বার, ধরো দুটো আলাদা কোনো সলিউট নেওয়া হলো, নিয়ে ওকে যদি পৃথকভাবে একই ভলিউমের সলিউশন তৈরি করা হয়, তাহলে দেখা যাবে যে দুটোরই ক্ষেত্রে একই ভলিউমের সলিউশন করলে উভয় ক্ষেত্রে যে পায়ের মান পাবো সেটা কি হবে, সেম। আমরা সেই সুগার বা চিনি তার সঙ্গে ইউরিয়া নিয়ে ওই একই রকম ভাবে আগের মতো দেখতে পারি যে উভয় ক্ষেত্রে পায়ের মান সমান হবে। এরপর এই পাই সমান সিআরটি বা এই যে অসমোটিক প্রেসার, এই যে ভ্যান ডারের সূত্র, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা কি হবে, অনুদ্বায়ী কঠিন অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে, আর যা সংযোজনও ঘটবে না। দুই, অর্থাৎ অতড়িৎ বিশ্লেষ্য কঠিন দ্রাবের ক্ষেত্রে হবে এক, আর দুই হচ্ছে দ্রবণটা কি হতে হবে, লঘু হতে হবে। এই দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে আমরা একটা জিনিস করব, হাইপো আইসোটনিক সলিউশন, হাইপার আইসোটনিক সলিউশন আর হাইপারটনিক সলিউশন আর হাইপোটনিক সলিউশন, এই যে তিন ধরনের নাম বলা হলো। আইসোটনিক সলিউশন, আইসোটনিক সলিউশন কি, যদি দুটো সলিউশন 1 সলিউশন 2, যদি দুটো সলিউশন যদি এদের পাইয়ের মান সমান হয়, হয়ে যায়, তখন সেই দুটো সলিউশনকে একে অপরে কি বলবো, আইসোটনিক সলিউশন। আচ্ছা, এরপরে দেখো আইসোটনিক হলো, এরপরে হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশনটা কি, অর্ধবেদ্য পর্দা দ্বারা দুটো পৃথক দ্রবণ নেব, যদি দুটো দ্রবণের অভিশ্রবণ চাপ সমান না হয়, অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটো দ্রবণ নিলাম যাদের অভিশ্রবণ চাপ সমান নয়, তখন কি হবে, যার অভিশ্রবণ চাপ বেশি সে কি হবে, আরেকটা সাপেক্ষে হাইপার, আর হাইপো হচ্ছে তাহলে উল্টোটা, দুটোর মধ্যে যার কম অভিশ্রবণ চাপ, যদি ধরে নিচ্ছি পাই 1 গ্রেটার দেন পাই 2, তাহলে পাই 1টা কি হবে, হাইপারটনিক, আর পাই 2টা কি হবে, হাইপোটনিক। হাইপার মানে বেশি হবে। এরপর তার মানে তিনটে হলো, আইসো হলে দুটোর অভিশ্রবণ চাপ সমান হবে, ফলে সেমি পারমেবল মেমব্রেনের মাধ্যমে দুটো এপাশে পাশে থাকলে দুটো সলিউশন কোনোটার মুভমেন্ট কোনো দিকে হবে না সলভেন্ট পার্টিকেলের। এরপরে এখানে একটা জিনিস দেখো, যে 0.84% NaCl 0.84% তোমার লোহিত রক্তকণিকার ভিতরে যে কোষীয় তরল থাকে তার গাঢ়ত্ব হচ্ছে 0.84%। এবার 0.84% এর সাপেক্ষে এর যদি 0.84% NaCl ব্যবহার করা হয়, করে আমাদের শরীরে যদি প্রবেশ করানো হয়, তাহলে লোহিত রক্তকণিকার ভেতরে কোষীয় তরলের গাঢ়ত্ব এটা, আর বাইরে থেকে NaCl এর গাঢ়ত্ব যেটা দেওয়া হচ্ছে সলিউশনে তার গাঢ়ত্ব এটা, তাহলে এই সেম হওয়ার জন্য এই জন্য একে কি বলা হয়, 0.84% কে নরমাল স্যালাইন হিসেবে আমরা শরীরে ব্যবহার করি। কিন্তু যদি ধরো একটা পাতিত জল আছে, পাতিত জলের ভিতরে আমি যদি ওই 0.84% এর যে আমাদের লোহিত রক্তকণিকার যে মানে লোহিত রক্তকণিকাকে কিছু যদি দিয়ে দেওয়া হয় পাতিত জলে, তাহলে পাতিত জলের সাপেক্ষে লোহিত রক্তকণিকার ভেতরে কোষীয় তরলের গাঢ়ত্ব কি হচ্ছে, বেশি। তাহলে গাঢ়ত্ব যদি বেশি হয়, আর লোহিত রক্তকণিকার এই যে বাইরের যে মেমব্রেনটা এটা সেমি পারমেবল মেমব্রেন হিসেবে কাজ করে, তাহলে ও কি করবে, সেমি পারমেবল মেমব্রেন হওয়ার জন্য তাহলে সলভেন্টটা বাইরের এই পাতিত জল যেটা, সেই সলভেন্ট পাতিত জল কি করবে, সেমি পারমেবল মেমব্রেন ভেদ করে কোষের ভেতরে ঢুকবে, কোষের ভেতরে ঢুকলে কোষ কি হবে, ধীরে ধীরে বাড়বে, তাহলে স্ফীত হবে, একসময় ফেটে যাবে। ওই জন্য লোহিত রক্তকণিকাকে যদি পাতিত জলে দেওয়া হয় কিছু সময় পর স্ফীত হয়ে ফেটে যায়। আবার ধরো যদি 0.84% ধরো 4% এর কাছাকাছি কোনো একটা NaCl সলিউশন, সোডিয়াম ক্লোরাইডের সলিউশনে আমার লোহিত রক্তকণিকাকে দেওয়া হয়েছে, তাহলে লোহিত রক্তকণিকার সাপেক্ষে এখন 4% NaCl এর গাঢ়ত্ব বেশি, ফলে এই সময় কি হবে, কোষের ভেতর থেকে যে সলভেন্ট অর্থাৎ জল বেরিয়ে গিয়ে কোষের বাইরে চলে যাবে, কোষ কি হবে, লোহিত রক্তকণিকার কোষটা সংকুচিত হয়ে যাবে। আর প্রথম কেসটা বলা হলো যে 0.84% NaCl যদি আমরা দিই,
0.84% NaCl আর 0.84% তো কোষীয় তরলের গাঢ়ত্ব লোহিত রক্তকণিকার ভেতরে দুটো সমান হওয়ার জন্য আইসোটনিক, আর আইসোটনিক হলে ওদের ক্ষেত্রে কি হবে, অভিস্রবণ চাপ দুটোর ক্ষেত্রে সমানই থাকবে, ও ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। ওই জন্য 0.84% NaCl কে নরমাল স্যালাইন বলে। এই রিভার্স রিভার্স অসমোসিস রিভার্স অসমোসিসটা কি? রিভার্স অসমোসিস হচ্ছে, অসমোসিসে আমরা জানি কি, ধরো এখানটা এখানে একটা সলিউশন আছে, এখানটা সলভেন্ট, শুধু সলভেন্ট আছে, তাহলে কি হয়, এই সলভেন্ট মলিকুলগুলো এই সেমি পারমিয়েবল মেমব্রেন ভেদ করে এই পাশে আসে, আর সেই সময় এই পাশ থেকে কি হয়, যে চাপ প্রয়োগ হয় সেই চাপটাকে বলা হচ্ছে ন্যূনতম চাপ, সেইটাকে বলা হবে তার অসমোসিস, অসমোটিক প্রেসার, মানে যে ন্যূনতম চাপ প্রয়োগ করলেই অসমোসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে থাকবে, সেটাকে বলা হচ্ছে কি অসমোটিক প্রেসার। এবার যদি এই অসমোটিক প্রেসার যেটা তার থেকে বেশি চাপ, আমরা যদি আবার উল্টো দিক থেকে বেশি করে দেই, আমরা যদি উল্টো দিক থেকে বেশি করে অসমোটিক প্রেসার থেকে বেশি প্রেসার আমরা প্রয়োগ করি, তখন কি হবে, এই সলিউশন থেকে সলভেন্ট মলিকুলগুলো আবার উল্টো পথে যাবে, তাহলে সলিউশন থেকে সলভেন্ট মলিকুলগুলো ওই যে পিওর সলভেন্ট যেদিকে ছিল সেই দিকে গমন করবে। অসমোসিসের যেমন নিয়ম ছিল সেই রকমই ধরে, যে অসমোসিসটা যেদিকে হচ্ছিল তার উল্টো দিকে এটা হচ্ছে, একে বলা হচ্ছে কি রিভার্স অসমোসিস। জিনিসটা কিরকম হয় দেখো, সি ওয়াটার, ধরো সি ওয়াটার নিলাম, ওয়াটার নেওয়া হয়েছে, আর শুধু ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছে। এবার ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে আর সি ওয়াটারের ক্ষেত্রে মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেন দেওয়া আছে। নরমালি হবে কি, ডিস্টিল ওয়াটারের মলিকুলগুলো এই অসমোসিস পদ্ধতিতে এই পাশে আসবে, আর তখন কি করা হবে, তাহলে তখন অসমোটিক প্রেসারটা কোন দিকে কাজ করবে, অসমোটিক প্রেসারটা এই দিক থেকে এই দিকে কাজ করবে। অসমোটিক প্রেসারটা এই প্রেসারের থেকে বেশি প্রেসার যদি আমরা এই দিক থেকে প্রয়োগ করি, উল্টো দিক থেকে প্রয়োগ করি বেশি প্রেসার, তখন কি হবে, এই সি ওয়াটার থেকে সলভেন্ট মলিকুল অর্থাৎ জল কি হবে ওই দিকে চলে যাচ্ছে, ফলে শুধু কি হচ্ছে এখানে সল্ট পড়ে থাকবে। তাহলে এইভাবে আমরা সি ওয়াটার থেকে সল্টকে বের করতে পারি। তাহলে ডিস্টিল ওয়াটার রাখলাম, এপাশে সি ওয়াটার রাখলাম, মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেন রাখলাম, অর্ধবেদ পর্দা রাখলাম। এবার কি হলো, অসমোসিস কি হবে, এখান থেকে এখানে সলভেন্ট মলিকুলগুলো যাবে, অর্থাৎ জল যাবে। জল যাওয়ার সময় তাহলে এদিক থেকে কি হবে, অসমোটিক প্রেসার কাজ করবে। আমরা এবার কি করলাম, এক্সেস প্রেসার, অসমোটিক প্রেসার থেকে এক্সেস প্রেসার এদিক থেকে প্রয়োগ করব। প্রয়োগ করলে কি হবে, তাহলে এপাশ থেকে এখন কি হবে, সলভেন্ট মলিকুলগুলো অর্থাৎ জল ওপাশে চলে যাবে, ফলে ডিস্টিল ওয়াটারের সঙ্গে জল যোগ এপাশ থেকে এপাশে গিয়ে পৌঁছচ্ছে ডিস্টিল ওয়াটারের দিকে, আর এই জায়গায় শুধু কি হচ্ছে সল্ট পড়ে থাকছে। তাহলে সমুদ্র জল থেকে আমরা লবণ এইভাবে তৈরি করতে পারবো। এই একটা তার প্রয়োগ। এখন বর্তমানে রিভার্স অসমোসিস প্রচুর প্রয়োগ করা হয়। এই মোটামুটি অসমোসিস বা অসমোটিক প্রেসার ভালো করে পড়বে।